নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বলতে বলতে আষাঢ় মাস প্রায় শেষের পথে, আর দেখুন বৃষ্টি শুরু হয়েছে। আর বিকেলবেলা বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে, আর একদম মেঘলা ওয়েদার। এক্ষুনি বৃষ্টি চলে আসবে হয়তো। কথা বলতে বলতেই প্রবল বৃষ্টি চলে আসছে, আর শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা জোর বৃষ্টি হচ্ছে। আর এই রকম বৃষ্টির সময় তেলে ভাজা খেতে তো খুবই ভালো লাগে। আজকে আমি বাড়িতে একটা মোচা ছিল, আর মোচা দিয়ে মোচার চপ বানাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কিছু সময় পর চলে এসেছি রান্নাঘরে, আর দেখুন চপ বানানোর জন্য মোচা কেটে নিয়েছি। আর মোচাগুলোকে আমি কাটার সময় লবণ আর হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার জল দিয়ে বারবার ধুয়ে নিয়েছি, তাই মোচাগুলো একটুকুও কালো পড়েনি, একদম পরিষ্কার হয়েছে। আর মোচাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। এবার সেদ্ধ করে নেব। আর মোচার চপ বানানোর জন্য কিছুটা আলু নিয়েছি। আলুগুলোকেও এইভাবে খোসা সহ কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলু আর মোচা খুব ভালো করে সেদ্ধ করে নেব। মোচা আর আলু সেদ্ধ করার জন্য আমি জল গরম করতে বসিয়েছিলাম। দেখুন জল ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে পরিমাণ মতো লবণ আর হলুদ জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক এক করে আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমি প্রথমে আলু দিলাম। আলু কিছুটা সেদ্ধ হওয়ার পর মোচা দেব। ওদিকে আলু সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি কিছু গোটা মশলা নিয়েছি চপে দেওয়ার জন্য। নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা। এবার এই মশলাটা আমি কড়াইতে হালকা ভেজে গুঁড়ো করে নেব। দেখুন গোটা মশলা গরম করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর শুকনো কড়াইতে আমি নেড়ে চেড়ে মশলাটা হালকা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা গরম হলেই হবে। একেবারে হালকা আঁচে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি গুঁড়ো মশলা চপে দিলে স্বাদ বেশ ভালো হয়। দেখুন মশলা হালকা ভেজে নিয়েছি। এবার কিছুটা ঠান্ডা হওয়ার পর মশলাটা আমি বেশ ভালো করে গুঁড়ো করে নেব। এবার এদিকে দেখুন আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা মোচা দিয়ে দেব। আর মোচা দেওয়ার পর আবারও 5 মিনিট সেদ্ধ করে নেব। তাহলে আলু আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মোচাও সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট পর মোচা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখুন গোটা মশলাগুলো হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এবার চপের পুর তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল। তেল মোটামুটি গরম করে নিয়ে এবার তেলের মধ্যে থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুন আমি থেতো করেই দিচ্ছি, একদম মসৃণ করে বাটলে চপের মধ্যে রসুনের ফ্লেভারটা পাওয়া যাবে না, তাই আমি হালকা থেতো করে নিয়েছি। আর দেখুন রসুন কিছুটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি আজকে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, তাহলে চপটা খেতেও বেশ ভালো লাগবে। এই পর্যায়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ যত সময় না বাদামি কালার হচ্ছে তত সময় আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা বাদামি রং হয়েছে। এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। বেশ ঝাল ঝাল করব, তাই কাঁচা লঙ্কাও বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি। এবার নাড়াচাড়া করে সব কিছু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। শীতের সময় বা বর্ষাকালে আমাদের তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যদি তেলে ভাজা তৈরি করা যায়, দোকানের থেকে হয়তো স্বাদের একটু হেরফের হয়, তবে বাড়িতে তৈরি করে গরম গরম খেতেও বেশ ভালো লাগে। আর দোকানে কি বলুন তো, অনেক দিনের পোড়া তেলে তেলে ভাজা বানানো হয়, আর বাড়িতে হলে কি হয় যে একদম টাটকা সব জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে।
দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। এই কাসুরি মেথি দিলে বেশ গন্ধটা ভালো হয়। আর লবণ আমি আগে থেকেই সেদ্ধর সময় দিয়ে রেখেছিলাম, তাই আর আমি মশলার মধ্যে লবণ দিলাম না। পরিমাণ মতো লবণ দেওয়াই আছে আগে থেকে। আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা মোচা মশলার সঙ্গে দিয়ে দেব। আর এই মোচাতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। বিশেষ করে মহিলাদের বিভিন্ন সমস্যার সমাধানেও সাহায্য করে। আর এই মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলার সঙ্গে মোচা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আলু খোসা ছাড়িয়ে হালকা ভেঙে ভেঙে মোচার সঙ্গে দিয়ে দিচ্ছি। এই মোচা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। মোচার চপ হয়, ডাল দিয়ে মোচা রান্না করা যায়, আবার শুধু মোচা দিয়েও সবজি রান্না করা যায়। দেখুন আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেক সময় ধরে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সেদ্ধ করে রাখা মোচা আর আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে আলু আর মোচা খুব ভালোভাবে মিশে গেছে, বেশ মাখো মাখো হয়েছে। আর চপের পুরটাও ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর একটা পুর তৈরি হয়েছে। এই পর্যায়ে নামানোর আগে আমি আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলা উপর থেকে দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো মশলা পুরো চপের পুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তাহলে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে গুঁড়ো মশলা তৈরি করে চপের পুরের মধ্যে দিলে চপের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও চপের পুর তৈরির সময় এইভাবে ঘরোয়া পদ্ধতিতে গুঁড়ো মশলা তৈরি করে ব্যবহার করুন। মোচার চপের জন্য পুর তৈরি হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিয়েছি। আর এই পুর এখনও বেশ গরম রয়েছে। হালকা ঠান্ডা করে তারপর আমি চপের শেপ দেব। আর সেই সময়ের মধ্যে চপের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন, আর এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা খাওয়ার সোডা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাহলে বেসনটা আর দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে না। হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা একসঙ্গে বেশি পরিমাণে জল দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে মাখালে জলের পরিমাণটা ভালো বোঝা যাবে। চপের জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা আমি খুব পাতলা করিনি, আবার খুব ঘনও করিনি। এখন মোটামুটি ঘন রয়েছে, ফেটাতে ফেটাতে ব্যাটার অনেকটা পাতলা হয়ে যাবে। তাই আমি খুব ভালো করে হাত দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটার যত ভালো করে ফেটানো হবে চপ তত মুচমুচে হবে। আর আমি বেশ অনেক সময় ধরে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চপের জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে আর খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। দেখুন ব্যাটার খুব পাতলা হয়নি, আবার খুব ঘন হয়নি। হাতে এইভাবে লেগে থাকবে আর চপের উপরেও এইভাবে লেগে থাকবে। এবার আমি চপের জন্য পুর তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি পুর তৈরির জন্য গোল করে দলা পাকিয়ে নিচ্ছি। তারপর হাতে কিছুটা বেসন মেখে নিয়ে চাপটা করে চপের শেপ দিয়ে নেব। দেখুন আস্তে আস্তে আমি চাপ দিয়ে চাপটা করে চপের শেপ দিয়ে নিচ্ছি। আর দোকানে একদম পাতলা পুর দেয়, আমি তো বাড়িতে তৈরি করছি, তাই পুরটা বেশ মোটাই রেখেছি। এইভাবে আমি সবগুলো পুর রেডি করে নেব।
আর দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মোটা করে আমি পুরটা তৈরি করেছি। এবার একটা খবরের কাগজের উপর হালকা বেসন ছড়িয়ে দিলাম, তার উপরে চপের পুরগুলো আস্তে আস্তে তৈরি করে রেখে দিচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব চপের পুর তৈরি করা হয়ে গেছে। বেশ অনেকগুলোই চপের পুর আমি তৈরি করে নিয়েছি। এবার ব্যাটার মাখিয়ে ভেজে নেব। চপ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর তেল আমি এমনভাবে দিচ্ছি তেলের মধ্যে যেন চপটা ডুবে থাকে। তবে দোকানের মতো আমি এক কড়াই তেল দিয়ে চপ ভাজিনি, ঘরোয়াভাবেই চপ আমি ভাজছি। আর দেখুন তেল বেশ গরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এই পর্যায়ে আমি চপের পুরগুলোকে ব্যাটারের মধ্যে বেশ ভালো করে ডুবিয়ে নেব। আর উল্টে পাল্টে বেশ ভালো করে আমি হাত দিয়ে ব্যাটার মাখিয়ে নিচ্ছি চপের পুরের ওপর। দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর লাগছে দেখতে। এবার গরম তেলের মধ্যে চপগুলো দিয়ে দিচ্ছি। দুটো করে চপ একসঙ্গে দিয়ে আমি উল্টে পাল্টে চপগুলো বেশ ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চপের একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এইভাবে চপ উল্টে পাল্টে দুই দিক বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। চপ ভাজার সময় চপের একদিক মোটামুটি লাল হয়ে ভাজার পর আমি চপগুলোকে উল্টে দিচ্ছি। চপগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা উল্টে দেবেন না, একদিক কিছুটা ভাজা হওয়ার পর তারপরে চপগুলোকে উল্টোবেন। চপগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। আবারও একইভাবে কড়াইতে চপ দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে চপ ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। কিছু সময় পর দেখুন আবারও দুটো চপ ভাজা হয়ে গেছে। তেল ঝারিয়ে আবারও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আওয়াজটা শুনুন আপনারা। এইভাবে সব চপগুলো আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে আর সন্ধ্যার সময় আমি চপ ভাজছি। আর মা এসে বলল যে বাড়ির ড্রাগন গাছে একটা ড্রাগন ফুল ফুটেছে আর দেখতে খুব সুন্দর লাগছে। তো চপটা ভেজে নিই, ভেজে নিয়ে আপনাদের সঙ্গেও শেয়ার করব। দেখুন সব চপ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দেখুন চলে এসেছি বাড়ির সেই ড্রাগন গাছের কাছে। আর দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আর কি ভালো একটা গন্ধ বেরিয়েছে। ফুলটা এখনো পুরোপুরি ফোটেনি, আরও কিছুটা ফুটবে। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। ফুলটা তো দেখা হয়ে গেছে আর এদিকে খুব খিদেও পেয়েছে আর সব চপ ভাজা হয়ে গেছে। দেখুন প্লেটে সাজানোর পর গরম গরম চপগুলোকে দেখতে কত সুন্দর লাগছে। আর আপনারাও বাড়িতে এইভাবে মোচার চপ বানিয়ে খাবেন, খেতে বেশ ভালোই লাগে। সন্ধ্যার সময় বাড়ির সবাই একসাথে বসে এইভাবে গরম গরম চপ খেতে বেশ ভালোই লাগে। আর সঙ্গে চা থাকলেও ভালো লাগে, আবার অনেক সময় চপ মুড়ি খেতেও বেশ ভালো লাগে। দেখুন আমি বাড়িতে তৈরি করা দেশি চালের মুড়ি নিয়েছি। এই মুড়িগুলো ছোট ছোট হলেও এই মুড়ির স্বাদ কিন্তু বেশ ভালো। বাজারের কেনা মুড়ির থেকে স্বাদ অনেক ভালো। এবার দেখুন দুটো করে চপ নিয়ে নিচ্ছি আর চপটা কতটা মুচমুচে হয়েছে আমি দেখাচ্ছি। শব্দ শুনে আপনারা বুঝতেই পারছেন যে মুচমুচে হয়েছে। আর দেখুন ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা। দোকানের চপে কিন্তু এত মোটা পুর দেওয়া থাকে না। আর লোভ সামলানো যাচ্ছে না, গরম গরম চপ মুড়ি খাওয়া শুরু করে দিলাম। আপনারাও আমার বাড়িতে চলে আসুন, চপ মুড়ি খাবেন।